দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা সচরাচর কথা বলি দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ নানা বিষয়। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে এই শিক্ষাঙ্গনগুলোতে নানা ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। যে সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা, সেই ছাত্র সংসদ নির্বাচন চূড়ান্ত অর্থ হবে কিনা তা নিয়েও নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, সংশয় তৈরি হচ্ছে। সেই সাথে 5 আগস্টের পরে বিশেষ করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের যে একটি আলোচনা ছিল, সেটিও সেই আলোচনাটি যারা করেছিল বা তুলেছিল তারাও সেই পথে আছে কিনা সেই প্রশ্নও তোলার সুযোগ পাচ্ছেন কেউ কেউ। এইসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। স্বাগত, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব, নবগঠিত ছাত্র সংগঠন সদস্য সচিব জাহিদ হাসান। আপনাকেও স্বাগত। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলও আমরা আশা করছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই একটু নাসির আপনাকে দিয়েই। আপনি নিশ্চয়ই খুলনার ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষাকোণগুলোতে এক ধরনের অস্থিরতা আবার নতুন করে তৈরি হচ্ছে বলে মনে হয় কিনা আপনারও? খুলনার ঘটনার সূত্রপাত আপনি জানেন ফেব্রুয়ারিতে, এবং সেই ঘটনার সঙ্গে আপনার ছাত্র সংগঠনের একটা সম্পৃক্ততা ছিল। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটা প্রশাসনিক ব্যবস্থা নেয় সেটি বাতিলের দাবিতে, এবং এখন সেটি হার্ডলাইনে গিয়েছে। শিক্ষা উপদেষ্টা ইউজিসি গিয়েও সেটি সমাধান করতে পারেননি। ভাইস চ্যান্সেলর স্পষ্ট করে বলেছেন তিনি পদত্যাগ করবেন না, সরকার তাকে নিয়োগ করেছে, পদত্যাগে আমার উপর নির্ভর করছেন না। প্রশ্ন হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রবাহ নিয়ে আপনারা কি সাধারণ ছাত্রদের যে আন্দোলন তার সঙ্গে আছেন, নাকি আপনারা খানিকটা প্রশাসনের সঙ্গে আছেন, যেহেতু ভাইস চ্যান্সেলর আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন অথবা উনি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এরকম বিষয়ে আমার জানা নেই। কুয়েটের ভাইস চ্যান্সেলর যেরকম কুয়েটের একজন শিক্ষক, তেমনি অন্য বিশ্ববিদ্যালয়ের যেরকম শিক্ষক আমরা সেভাবে আসলে দেখছি। দেখুন, ঘটনার যেটি সূত্রপাত সেটি আপনি জানেন যে আপনি যেমনটা বলছিলেন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির অংশ হিসেবে সেখানে বিশ্ববিদ্যালয়ের ঠিক 2 কিলোমিটার অদূরে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিশেষ করে যারা ফর্ম বিতরণ করেছেন অথবা যারা নিয়েছেন তাদেরকে ক্যাম্পাসে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুকের নেতৃত্বে যে হামলা হয়েছে, এবং হামলা পরবর্তী সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তারপর ক্যাম্পাস বন্ধ হয়েছে। এখন আজকের দিনে যে অবস্থা চলছে, আমরা মনে করছি চলমান যে আন্দোলন চলছে সে আন্দোলন যদি শিক্ষার্থীদের অধিকারের আদায়ের জন্য আন্দোলন হয় এবং সে আন্দোলনের সাথে যদি হক জড়িত থাকে, তাহলে এই আন্দোলনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন করছে। এবং আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা যে 37 জনের বহিষ্কারের বিষয়ে আনঅফিসিয়ালি যেটি আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি, সেই বহিষ্কারের বিষয়ে আমরা একাধিকবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা বহিষ্কারের বিষয়টি যেন সিদ্ধান্তটি যেন প্রত্যাহার করা হয়, যেমনটা আজকে ইতিমধ্যে এটি প্রত্যাহার হয়েছে। কিন্তু আমরা যেটি দেখছি সে আন্দোলনকে হয়তো ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটি পক্ষ বারবার এক ধরনের অপচেষ্টা করছে কিনা, সেটি শিক্ষার্থীরা যেন সে বিষয়ে সতর্ক থাকে, এটি আমাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মতের প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। এবং সেই ধারাবাহিকতায় আমরা মনে করছি যে এই আন্দোলনকে যদি বিভাজিত করার জন্য কোনো পক্ষ যেন ভিন্ন খাতে না নিতে পারে, সেজন্য শিক্ষার্থীরা সতর্ক থাকবেন বলে আমরা প্রত্যাশা করছি। জি। আর নাসির, আপনাকে একটু থাম। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। স্বাগত, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা খুলনা প্রসঙ্গে কথা বলছিলাম, আমি একটু আগে জাহিদ হাসানের কাছে আসতে চাই। জাহিদ হাসান, এখন যেখানে ধরেন খুলনার এই ঘটনার যেখানে সূত্রপাত, ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি স্পষ্টত সেখানে আপনাদেরকে এর সঙ্গে অভিযুক্ত করলেন, আগেও সেটি আমরা শুনেছি। ফলে এই যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে যে আপনারা তো আসলে অনেক শক্তিশালী ছিলেন, আমরা 5 আগস্টের পরেও দেখেছি। ধরেন চিফ জাস্টিসকে মনে হয়েছে যে তাকে রাখা দরকার নাই, তার পদত্যাগ হয়ে গেছে আপনার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে। খুলনা ইউনিভার্সিটির ভিসি এত শক্তিশালী হয়ে গেলেন যে
এই দেশের সব ক্যাম্পাসে আন্দোলন হওয়ার পর তার পদত্যাগ হচ্ছে না, তিনি দাবি মানলেন। এখন তিনি যদি দাবি মানেন, তারপরে তার পদত্যাগের পেছনে আর কি কি যৌক্তিকতা নিয়ে আপনারা আন্দোলন করছেন? এই ঘটনার সূত্রপাতের সঙ্গে একটা নবগঠিত ছাত্র সংগঠন হিসেবে আপনারা তো আসলে সম্পৃক্ত ছিলেন, যেমনটা অভিযোগ নাসির করলেন। নাসিবের অভিযোগটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, গণতান্ত্রিক ছাত্র সংসদকে কেন্দ্র করে নয়। এই ঘটনাটি যেদিন খুলনাতে ঘটে, আমি যদি ভুল না করি 18 ফেব্রুয়ারি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ 26 ফেব্রুয়ারি, মানে এটিরও 8 দিন আগে। তো এটি হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আপনি যে ব্যাপারটি বললেন যে আমরা খুব শক্তিশালী, এটি আমি খুবই সম্মানের সহিত এটির বিরোধিতা করি। শক্তি এই অর্থে নয় যে আমরা খুব শক্তিশালী, আমরা এই অর্থে শক্তিশালী যে বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের ডাকে, অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ সহকারে একসময় রাস্তায় নেমে এসেছে এবং তার মাধ্যমে আমরা গণ-অভ্যুত্থানকে সফল করেছি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে। সুতরাং শক্তিশালী এই অর্থে যে বাংলাদেশের মানুষ তখন আমাদেরকে বা এখনও সমর্থন করে এবং সেই সমর্থনের জন্য শক্তিশালী, নট যে পাওয়ারফুল কিংবা পাওয়ার এক্সারসাইজের জায়গাতে শক্তিশালী। এটি একটু আমি সম্মানের সহিত দ্বিমত করি। তৃতীয় যে ব্যাপারটি আমি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন, ছাত্র রাজনীতির মানে কি? আমি কখনোই আমার পার্সোনাল ফিলোসফি বা আমার সংগঠন যেটা মনে করে, রাজনীতির মানে কখনোই এইটা নয় যে আমার কর্মী সংখ্যা বাড়লে কিংবা প্রত্যেকটি ক্যাম্পাসে আমার আধিপত্য বাড়লে আমার রাজনীতি সুপ্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এমনটি মনে করে না। আমাদের কাছে রাজনীতির মানে হচ্ছে, কিংবা ছাত্র রাজনীতির মানে হচ্ছে, শিক্ষার্থীদের যে মেধা এবং মনন সেটিকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য কাজ করা, প্রত্যেকটি ক্যাম্পাসে যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেজন্য কাজ করা, এবং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া তার ভিত্তিতে ক্যাম্পাসগুলো গঠিত হয়। এটা হচ্ছে আমাদের কাছে ছাত্র রাজনীতির মানে। এখন দেখুন, কুয়েটে যেখান থেকে ঘটনাটির সূত্রপাত, যেটি ছাত্রদলের সম্মানিত সাধারণ সম্পাদকও বললেন, কিংবা আমরাও গণমাধ্যমে যেটি জেনেছি, কিংবা সেখানকার পরিস্থিতি আসলে যেমনটা ছিল, যে কুয়েটের ছাত্ররা চায় তাদের ক্যাম্পাসে কোনো রকমের ছাত্র রাজনীতি না থাকুক। মানে আমি শুরুটা যেখান থেকে করেছি, যে ছাত্র রাজনীতির মানে এটা নয় যে শুধুমাত্র কর্মীর সংখ্যা বাড়ানো, মাথার সংখ্যা বাড়ানো। যদি কুয়েটের ছাত্ররা মনে করে তাদের বিশ্ববিদ্যালয়, তাদের ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত থাকলে তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব, আমরা সেটার সঙ্গে সম্পূর্ণরূপে একমত পোষণ করি। আমরা দেখেছি সেখানে ছাত্রদল ছাত্রদের এই মতামতের বাইরে গিয়ে, পালসের বাইরে গিয়ে সেখানে কর্মী সংখ্যা বৃদ্ধির জন্য ফরম বিক্রির একটি বা ফরমের একটি কার্যক্রম হাতে নিয়েছে। সেখানে শিক্ষার্থীরা বাধা দিলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। মানে ছাত্র দলের ফর্ম বিক্রি কি নিষিদ্ধ কাজ? না, ছাত্রদলের ফর্ম বিক্রি নিষিদ্ধ কাজ নয়। আমি ক্যাম্পাসে তো তারা করে নাই, যেমনটা নাসির দাবি করছে। এক্স্যাক্টলি, আমি ওইখানে আসছি। ধরুন, এরপরে ছাত্ররা যদি, এবং সেখানে কুয়েটের কয়েকজন ছাত্র জড়িত ছিল, ব্যাপারটি এমন না যে কুয়েটের বাইরের কেউ, ছাত্রদের মধ্যকার একটি সমস্যা। সেখানে হয়তো ছাত্রদল একটু অন্যায় বেশি করতে পারে কিংবা ছাত্ররা বেশি করতে পারে, আমি সেই বিচারে যাচ্ছি না, সেই বিচারের কাজটি আমারও নয়, সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। কিন্তু মুশকিল সেখানে দাঁড়ালো যখন ছাত্রদের মধ্যকার এই একটি অস্থির পরিবেশ সেটি আশেপাশের এলাকার লোকাল বিএনপি এবং যুবদল এর সঙ্গে জড়িয়ে যায়, তখন এই সমস্যাটা আরও বড় হয়ে দাঁড়ায়, প্রকট হয়ে দাঁড়ায়। আমরা জানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম ছাত্রদের মধ্যকার বিভাজন, ছাত্রদের মধ্যকার দ্বিমত, এটি মাঝে মধ্যেই হয়। ছাত্ররা সেটা নিজেরা বসে আবার নেগোসিয়েশন করে ফেলে, আবার নিজেরা নিজেদের মতো করে ক্যাম্পাস সুন্দর রাখবার জন্য কাজ করে। কিন্তু সমস্যা তখন দাঁড়ায় যখন ছাত্রদের মধ্যকার এই ঝামেলায় লোকাল বিএনপি এবং যুবদল জড়িয়ে পড়ে, এবং আমরা সেই ফুটেজ, সেই ছবি, সেই ভিডিও স্পষ্টত মিডিয়াতে দেখেছি। আপনি বলছেন কেন্দ্রীয় রাজনীতি যখন জড়িত। হ্যাঁ, এবং এটি শুধুমাত্র যে কুয়েটের সমস্যা এটা নয়, একই সমস্যার বলি বাংলাদেশে গত 16 বছর আমরা হয়েছি ছাত্র রাজনীতির নামে মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন। আমরা সেটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। নুরুল ইসলাম সাদ্দাম, আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন হচ্ছে যে এই খুলনার ঘটনায় ছাত্র শিবিরের অবস্থান কি, মানে আপনারা আসলে কোন দিকে আছেন প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের 5 আগস্টের পরে 5 আগস্টের যে মাদার ঘটনা, সেটি তো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু, তারপরে 8-9 মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাদ্দাম আসলে কতখানি ভালো আছে, আপনাদের অ্যাসেসমেন্টটাও শুনতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে কুয়েটে যে ঘটনা 18-19 ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল, এর জের ধরে কিন্তু ক্যাম্পাস এখন অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে, এবং বরাবরই আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের স্টেটমেন্টের মাধ্যমে হোক, আমরা বলার চেষ্টা করছি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশটা ফেরত আসার জন্য অংশীজনদের মধ্যে যারা ছাত্র এবং প্রশাসন বসে এর একটা সমস্যা সমাধান খুব দরকার। ছাত্রদের সেখানে 6টা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি ছিল ছাত্র
ছাত্র রাজনীতির সাথে যারা সংযুক্ত থাকবে অথবা ক্যাম্পাসের আভ্যন্তরীণ কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, এটা নিষিদ্ধ থাকবে। এটা মূলত 5 আগস্টের পরেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কুয়েটে নিষিদ্ধ করা হয়। কিন্তু ঘটনাটা ঘটছে কুয়েটের কিছু ছাত্র দলের কর্মী যারা ফর্ম বিতরণ করছিল, এইটাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, এবং এটা একটা লং টাইম ধরে, বিশেষ করে 5-7 ঘন্টার একটা ব্যাপার ছিল। এই ঘটনা ঘটার পরে স্থানীয় যে যুব দলের কর্মী বা হচ্ছে তাদের গুন্ডা বাহিনী অস্ত্রশস্ত্র সহ যখন হামলা করলো, অনেক ছাত্র আহত হলো, হসপিটালে ভর্তি হলো। এইটা নিয়ে মূলত ঘটনার সূত্রপাত, এবং ওইখানে যতটুকু আমরা ইন্টারনেটের মাধ্যমে গণমাধ্যমে দেখতে পেয়েছি, যখন সেখানে আর্মির অবস্থান করছিল, আর্মিদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ঢুকতে না দেওয়ার কারণটা আর্মির কাছে যখন প্রশাসন মানে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তারা বলছে ভিসির অনুমতি ছাড়া তো আমরা ঢুকতে পারি না। তো এই জায়গা থেকে ছাত্রদের ক্ষোভের মূলত বহিঃপ্রকাশ শুরু হয়েছে। আর লাস্ট পর্যায়ে গিয়ে, যেহেতু আমার বাড়ি খুলনাতে, আমি এই বিষয়গুলো কিছুটা খোঁজখবর রাখছিলাম, ওইখানে আমারও রিলেটিভ পড়াশোনা যারা করে। তো এখানে ভিসি ডাইরেক্ট ছাত্রদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ফোন দিয়ে অভিভাবকদেরকে কনভিন্স করার চেষ্টা করছে, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে তার পক্ষে নিয়ে আসে কথা বলার চেষ্টা করছে। শিক্ষকদেরকে সে তার মতো করে কনভিন্স করে কথা বলার চেষ্টা করছে। শিক্ষকরা যারা হচ্ছে ভিসির পদত্যাগকে স্বাভাবিকভাবে মেনে নেবে না, যারা এই কথাগুলো বলছে, এই শিক্ষকরা বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে 15 বছর এখানে ছাত্র দলের কর্মীদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, ছাত্র শিবিরের কর্মীদের উপরে তেমনি একইভাবে নির্যাতন করা হয়েছে। শিক্ষকরা একসাথে কখনো এমন জোরালো বক্তব্য আমরা দিতে দেখি নাই। আবার মাথা ফাটিয়ে দিয়েছে এখানে ছাত্র দলের কর্মীদের ক্ষেত্রে হয়েছে, ছাত্র শিবিরের কর্মীদের ক্ষেত্রে কি গোপনে শিবিরের কার্যক্রম চলতো যখন ছাত্র সংগঠন নিষিদ্ধ ছিল তখন? না, বিশেষ করে ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়েছে তো 5 আগস্টের পরে। তখন কি আপনাদের গোপনে কার্যক্রম চলতো? গোপনে কার্যক্রম কি? ছাত্র সংগঠন নিষিদ্ধ মানেই হচ্ছে তারা ছাত্ররা চাচ্ছে না আমরা কোনো কমিটি দেই নাই। এখন ইসলামী ছাত্র শিবিরের আদর্শ যদি কেউ চিন্তা করে যে ইসলামী ছাত্র শিবিরের যে ফিলোসফি, এটা আমি লালন করি, সেটার কারণে তো আমরা দায়ী না। যে কেউ এখানে ফিলোসফি লালন করতে পারে, তো সেটার ব্যাপারে আমাদের কোনো কথা না। আমরা ফর্মালি কোনো ধরনের কমিটি সেখানে দেই নাই, কোনো কার্যক্রম, দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা সেখানে করি নাই। এবং ছাত্রদের যে দাবিগুলো ছিল, সেই দাবির সাথে আমরা সম্পূর্ণরূপে একমত পোষণ করছি, বা দ্রুতই এর সমাধানটা করা দরকার। যেটা শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে আজকে সম্ভবত গিয়েছেন, 3 সদস্যের কমিটি তারা প্রেরণ করেছেন। আমি আশা করি দ্রুত তারা পদক্ষেপ নেবে। প্রতিটা ক্যাম্পাসে একটা পদক্ষেপ তো নেওয়া হয়েছে, যে যারা বহিষ্কার করা হয়েছিল তাদের সেটা প্রত্যাহার করা হয়েছে। এখন ভিসির পদত্যাগই কি একমাত্র সমাধান? তাহলে ছাত্ররা এখানে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে। আমার যেটা ধারণা, ছাত্ররা মনে করছে সব শিক্ষকদেরকে যেহেতু কনভিন্স করে ফেলেছে, ছাত্ররা তাদের ছাত্র জীবন নিয়ে শঙ্কিত যে এই শিক্ষকরা আমাদের ক্লাসে নাম্বার দিবে না, অথবা সামহাউ পরবর্তীতে আমাদের আবার সেই ডোমিনেট করার জন্য চেষ্টা করবে। এই সকল বিষয়ের আশঙ্কার কারণে ভিসির প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে। আমি নাসির আপনার কাছে আসবো, তার আগে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন খুলনা থেকে। প্রবীর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি সারাদিন বা গেল কয়েকদিন ধরে কুয়েটের এইসব ঘটনা প্রবাহ ফলো করছেন গভীরভাবে। আপনি রিপোর্টে যেগুলো বলেছেন সেগুলো জানি। আপনার নিজের পর্যবেক্ষণ কি? শেষ পর্যন্ত কি এই ভিসি থাকতে পারবেন, নাকি ছাত্ররা এখন খানিকটা নমনীয় হয়েছে যেহেতু হল খুলেছে? ফলে আপনার পূর্বাভাসটা কি, সেটা বুঝতে চাই। আপনার শেষ কথা দিয়ে শুরু করি। হল খুলেছে আজকে, কিন্তু হল শিক্ষার্থীরা খুলে নেয়, এবং তারা হল খুলে নেয় গত 15 তারিখে। ছাত্র যে 6টি হল ছিল, 6টি হলই কিন্তু সেদিন তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। এবং সিন্ডিকেটের একটি সিদ্ধান্ত ছিল অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ, পরবর্তীতে হল খুলবে 2 মে এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। কিন্তু তার আগেই শিক্ষার্থীরা হল খুলে কিন্তু হলে প্রবেশ করেছিল। এবং গতকাল কুয়েটে একটি মাত্র ছাত্রীদের জন্য যে হল রয়েছে, সেটি হচ্ছে বেগম রোকেয়া হল, সেটিও কিন্তু তারা সন্ধ্যায় ভেঙে প্রবেশ করেছিল। অর্থাৎ আজকে হল খুলেছে, এটি মুখ্যম বিষয় না। তবে হ্যাঁ, হল খুললে তাদের খাবার দাবার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেগুলো নিশ্চিত হবে বলে তারা মনে করেছে। কিন্তু হল তাদের দখলে ছিল গত 15 তারিখ থেকে, যেটি সিন্ডিকেটের সভা উপেক্ষা করে, আমি আগেই বলেছি। এবার যদি বলি যে আজকের আরও সিন্ডিকেট সভায় 102তম সিন্ডিকেট সভা দুপুরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং সেখানে আরও 2টি সিদ্ধান্ত হয়েছে। তার শেষ সিদ্ধান্ত সেটি হচ্ছে হল 2 তারিখে খোলার কথা ছিল, হলটি আজকে খুলল। আর 4 তারিখে যে শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কথা, সেটি 4 তারিখেই হবে। অর্থাৎ পূর্বের সিন্ডিকেটের সবার সিদ্ধান্তটি আজকে বহাল রেখেছে। এর মধ্যে যেটা হচ্ছে যে গত 101তম সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছিল গত 15 তারিখে, সেখানে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল সিন্ডিকেট সভা,
এবং আমরা জানি সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তই সব কিছু নয়, কারণ এরপর ছাত্র শৃঙ্খলা কমিটি সবাই যাবে, তারপর আভ্যন্তরীণ কমিটি সবাই যাবে, তারপর এরা কতটুকুন সাজার যোগ্য বা কাকে কতটুকুন সাজা নিশ্চিত করা হবে সেটি কিন্তু পরবর্তী সিদ্ধান্তের ব্যাপার। তবে কুয়েট কিন্তু এই বিষয়টি আমাদের কাছে এবং শিক্ষার্থীদের সাথে কখনো বলেনি যে এই ৩৭ জন শিক্ষার্থী আসলে কারা। তবে শিক্ষার্থী যে আন্দোলন ছিল তার মধ্যে এটাও ছিল ৩৭ জন শিক্ষার্থী যে সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। আজকের সভা কিন্তু সেই সিদ্ধান্তই নিয়েছে। তবে এইটা নিয়ে এখন শিক্ষার্থীরা বলছে যে ৩৭ জন কারা ছিল আমরা জানি না। সেদিন যারা আক্রমণ করেছিল, যারা ছাত্রদলের হয়ে লিফলেট বিলির কাজটি করেছিল তারা ছিল নাকি অন্যরা ছিল নাকি আমাদের ছিল, এটি কিন্তু তারা নিশ্চিত নয়। সে কারণে আজ তারা বলছে যে এই ৩৭ জনের যে প্রত্যাহারাদেশ দেওয়া হয়েছে সাময়িক বহিষ্কারের, সেটি তাদের কাছে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় একটাই, উপাচার্যের পদত্যাগ, অর্থাৎ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তার পদত্যাগ এক দফা দাবি। তারা কিন্তু এখনও পর্যন্ত অনড় রয়েছে। কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারটি রয়েছে সেখানে আগে তারা বাইরের অংশে আমরণ অনশনে নেমেছিল, গত 3 দিনে গড়ালো আজ। আগামীকাল সকাল হলে অর্থাৎ রাত 12টা গেলে এটি 4 দিনে যাবে। তারা আজ দুপুর থেকে ওই স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, বা কারণ বাইরে এত গরম সে কারণে তারা অনেকের অনুরোধে, শিক্ষকরাও এটি অনুরোধ করেছে, শিক্ষকরা সেই হলটি খুলে দিয়েছে, সে কারণে সেই হল রুমে তারা তাদের অবস্থানটা চালিয়ে যাচ্ছে। আর যে প্রশ্নটি করেছেন আসলে ভিসি থাকবেন কি থাকবেন না, তিনি স্বইচ্ছায় পদত্যাগ করবেন কি না, বা প্রশাসন অর্থাৎ রাষ্ট্র থেকে তাকে অব্যাহতি দেবেন কিনা, এটি আসলে সবাইয়ের ব্যাপার। কারণ এই বিষয়টি আজকে যখন সকালে শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে এসেছিলেন ডক্টর জিয়ার আবরার, তিনিও কিন্তু স্পষ্ট করে বলেননি। তিনি শিক্ষার্থীদের যেটা বলেছেন যে আমরা 3 সদস্যের কমিটি গঠন করেছি, 3 সদস্যের কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি সুপারিশমালা দেবে, সেই সুপারিশমালার আলোকে আইনের মধ্যে থেকে যেভাবে এগোনো যায় সেইভাবে এগোবেন। যদি ভিসির পদত্যাগ বা অপসারণ করানোও হয় সেটি একটি প্রক্রিয়ার বিষয়, এটি সময় সাপেক্ষ বিষয়। কিন্তু শিক্ষার্থীরা বলেছে যে আমরা যত সময় পর্যন্ত ভিসির পদত্যাগের ঘোষণা বা তাকে অপসারণের ঘোষণাটি তাদের কানে না আসবে তত সময় পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। ইতিমধ্যে দেখেছি 7-8 জন শিক্ষার্থী। একদম পরিষ্কার প্রবীর বিশ্বাস। আমরাও প্রত্যাশা করি খুব দ্রুত পরিস্থিতির সুরাহা হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাই। এই যে কোনো ধরনের ঘটনা ঘটলেই সেইটার অভিযোগের তীর ছাত্র দলের দিকে আসছে, সেটি কেন? আপনার বিএনপির আপনাদের যে মূল দল সেটির নেতা জনাব তারেক রহমান বলছেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে। এই অদৃশ্য শক্তিটা কারা এবং সেই অদৃশ্য শক্তির সঙ্গে এইসব ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা? মিডিয়া ট্রায়াল হয় বিএনপির বিরুদ্ধে, সে অভিযোগ বিএনপি আনুষ্ঠানিকভাবে করছে, ফলে এর সঙ্গে মিডিয়া ট্রায়ালের কোনো সম্পর্ক আছে কিনা সেটি আপনার কাছে শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত একবার। আমরা 24 ঘন্টায় কথা বলছি। নাসিরউদ্দিন নাসির আছেন আমাদের সঙ্গে, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। নাসির, যে কোনো জায়গায় ক্যাম্পাস ভিত্তিক যে কোনো অস্থিরতা হইলেই তাতে ছাত্র দলের নাম আসে, এইটা আসলে যৌক্তিক নাকি এর পেছনে জনাব তারেক রহমান বলছেন একটা অদৃশ্য শক্তি রাজনীতিতে কাজ করছে, কখনো বলছেন এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে? আসলে ছাত্র দলের অবস্থানটা কি? দেখুন, প্রথমত হচ্ছে আমরা একটু পিছনে আলোচনায় যেতে চাই। জনাব জাহিদ বলেছেন যে কুয়েট ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না সেটি কুয়েটের শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে। আমি ওনার বক্তব্যের সাথে পূর্ণ একমত। কুয়েটের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে, কিন্তু কুয়েটে যদি শিক্ষার্থীরা মনে করে যে কুয়েটের ছাত্র রাজনীতির দরকার রয়েছে, কি জনাব জাহিদ কি সেটার বিষয়ে ওনার বক্তব্য দিবেন কিনা সেটা কিন্তু এখানে বলেন। তাহলে কুয়েটের 75 জন শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য তারা ফর্ম নিয়েছেন ক্যাম্পাসের 2 কিলোমিটার দূরে। আমরা দেখেছি যারা ফর্ম কিনেছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি রয়েছে, এখনো পর্যন্ত সেই কমিটি দৃশ্যমান রয়েছে, তারা ওমর ফারুকের নেতৃত্বে তৎকালীন হামলা করেছে। সে হামলা থেকে বিভিন্ন ঘটনার সূত্রপাত হয়েছে। এখানে জনাব সাদ্দাম বলেছেন যুবদল এবং ছাত্র দলের সন্ত্রাসীরা, তিনি বলেছেন। আমরা দেখছি সেই ঘটনার সূত্রপাত পুরো বিশ্ববিদ্যালয় ওই যারা মব তৈরি করছে তাদের সাথে পুরো এলাকাবাসীর হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদলের নেতা ছিলেন বলে আমরা সেটা স্বীকার করেছি, তাকে বহিষ্কার করেছি, কিন্তু পুরো গণ্ডগোলটা হয়েছে পুরো এলাকাবাসীর সাথে, সেটা কিন্তু তিনি বলেন নাই। সুতরাং আমরা মনে করছি যে 75 জন শিক্ষার্থী কুয়েটে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য ফর্ম নিয়েছেন, তাদের অধিকারকে যে খর্ব করা হয়েছে একটি পক্ষ, সেটির বিষয়ে কিন্তু কোনো বক্তব্য আমরা এখনো পর্যন্ত দেখছি না। আর আপনি দেখেন যে আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে কোনো একটি বিষয় আসলে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেটি করা হচ্ছে, এটি খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি গত 7-8 মাস ধরে এই মাত্রাটা কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কুয়েটে তো আমাদের কোনো সাংগঠনিক স্ট্রাকচার নেই, সেখানে মানে কেন বাড়ছে? এটি বাড়ছে ধরুন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা প্রায় 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক কমিটি করেছি। এগুলোতে অনেকে খুব ভালোভাবে নিচ্ছে না, তারা বিভিন্ন সময় ছাত্রদলকে এক ধরনের বিতর্কিত করার জন্য, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যেরকম প্রোপাগান্ডা ক্রিয়েট হচ্ছে বিভিন্নভাবে, তারই অংশ হিসেবে কুয়েটেও আমরা দেখেছি সে ঘটনার সূত্রপাত। এবং আরেকটি বিষয় যেটি খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে কুয়েটের একটি বিষয় কিন্তু এখানে কেউ বলছে না, সেটি হচ্ছে এখানে কুয়েটের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর রয়েছেন, তিনি বিএনপির লোক, এটি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। আমি তো কোনোভাবেই মনে করছি না। আমরা মনে করছি বাংলাদেশের যে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন এখন ইন্টারিয়াম গভর্নমেন্ট। সরকার চাইলে ওনাকে 1 সেকেন্ডে ওনাকে এখান থেকে বের করে দিতে পারেন। সুতরাং সব কিছু তো এখনকার অন্তর্বর্তী সরকার করেছে, সুতরাং এখানে বিএনপির নাম কেন আসবে? আমরা সেখানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করতে গেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে, শিবিরের সেখানে গোপন কমিটি রয়েছে, আমরা সেখানে প্রকাশ্যে রাজনীতি করতে গিয়েছি, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, সেটির কিন্তু বিচার হয়নি, বরং বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কাঠগড়ায় নেওয়া হচ্ছে। আমরা পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আমরা মনে করছি এখনকার এই সমস্যার সমাধান খুব দ্রুত হওয়া উচিত এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক প্রকাশ্যে রাজনীতি হওয়া উচিত, একই সাথে প্রতিটি ক্যাম্পাসে খুব দ্রুত সময়ে একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। এবং ইতিমধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে, আপনি জানেন, সেই তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে, আজকে তারা তদন্ত কমিটি সেখানে গিয়েছে এবং যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমার মনে হয় এটির একটি সমাধান হবে। সেখানে যদি ভাইস চ্যান্সেলর মহোদয়ের কোনো দোষ থাকে সেই তদন্ত কমিটি দেখবে, তাদেরকে বাদ দিবে। কিন্তু আমরা মনে করছি এই যে একটা মব তৈরি করা হয়েছে, মব তৈরি করে এই আন্দোলনকে একটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমি শুধু আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আপনি দেখেছেন যে এই ঘটনার সাথে কিন্তু বাংলাদেশে আরেকটি বড় ঘটনার সূত্রপাত হয়েছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী একটু শুধু অ্যাড করতে চাই, জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার করেছে যারা, এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মী ছিল। আপনি কি দেখেছেন বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? আমরা কি কুয়েটে দেখেছি কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যে ছাত্রদলের নেতাকে কেন মারা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে? আমরা কি নতুন ছাত্র সংগঠন দেখেছি, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা কোনো প্রতিবাদ দেখেছি? আমরা দেখেছি যারা রাত দিন প্রোপাগান্ডা করছে ছাত্রদলের নামে, সে শিবিরকে দেখেছি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে? কেউ প্রতিবাদ করবে না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দমিয়ে রাখতে হবে, প্রোপাগান্ডা করতে হবে, দোষ দিতে হবে, এটাই একমাত্র উদ্দেশ্য। আমি সরাসরি জাহিদ আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে আপনারা লেজুর ভিত্তিক, আপনারা ছাত্র রাজনীতিরই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিপক্ষে ছিলেন দীর্ঘদিন, এমনকি লেজুর ভিত্তিক শব্দটা আগে ইউজ করেছেন, কিন্তু করার পরে আপনারা যেটা করলেন, আপনারা নিজেরা যে ছাত্র সংগঠনটা তৈরি করলেন সেটির একটি মাদার সংগঠন আছে, সেটি হচ্ছে এনসিপি, তাই তো? না, কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে করলেন তাদেরই অংশটা বের হয়ে গিয়ে যাদের ছাত্রত্ব শেষ তারা মূল দলে গেলেন, যাদের ছাত্রত্ব রয়েছে তারা ছাত্র সংগঠনে আসলেন। আপনার রাজনৈতিক চর্চার অধিকার দিতে হবে। কেউ যদি চিন্তা করে আমি একটা পার্টি করবো, সে যদি চিন্তা করে আজকে বিএনপি করবো, জামাত ইসলামী করবো, শিবির করবো, সে তাকে আপনার যেতে দিতে হবে না। কিন্তু আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্রদের 158 জন সমন্বয়ক ছিল, কিন্তু আপনারা এনসিপি করবেন, এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল স্বাধীনতা আছে। আমি যদি ছাত্র রাজনীতি শেষে মনে করি আমি বিএনপি করবো, আমি বিএনপি করবো। যদি মনে করি আমি এনসিপি করবো, এনসিপি করবো। যদি আজকে মনে হয় আমি সিপিবি করবো, আমি সিপিবি করবো। এটা তো প্রত্যেকের নিজের ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীনতা আছে, আমরা সেই রাজনৈতিক স্বাধীনতা দিতে প্রস্তুত। সে যে কোনো পার্টি করতে পারে ছাত্র রাজনীতির বয়স শেষ হলে। আপনারা কি বেছে বেছে প্রতিবাদ করছেন? ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এর এই ঘটনায় প্রতিবাদ করলেন। আমি এই কথাটাতে আসতাম, নাসির ভাই যেটা বলেছেন, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছি, নিন্দা জানিয়েছি। তার যে জানাজাটি হয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা গিয়েছি,
জানাজার শেষে বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি, সেখানকার ভাইস চ্যান্সেলর, সেখানকার রেজিস্ট্রার, তাদের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে তাদেরকে আমরা জোর আহ্বান জানিয়েছি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখলাম যে অপরাধীরা প্রায় অনেকে গ্রেফতার হয়ে গেছেন, গ্রেফতার করে যাতে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হয়। নাসির ভাইয়ের এই তথ্যটা ভুল। আমার মনে হচ্ছে যে উনি প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে বলতে একটা প্রোপাগান্ডা ছড়াই দিয়েছেন। না, কিন্তু আপনারা যে এই ভালো কাজটা করেছেন, ধরেন আপনাদের কাজের তো অনলাইন কভারেজ অনেক, মিডিয়া কভারেজ অনেক, এটা চোখে পড়েনি কেন? আমার চোখে পড়ে না, এটা আমার চোখে পড়ে, এটা আমাদের পেজ লক্ষ্য করলে আপনি পাবেন। না, কোনো বিবৃতি আমার চোখে পড়ে না। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে পারভেজকে যে স্টেপ করা হলো, ছুরিকাঘাত করা হলো, যারা করলেন তারা আপনার সংগঠনের সদস্য, ছাত্র সংসদের বৈষম্য বিরোধী মানে যারা তাকে মানে এখন হত্যার ব্যাপারটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটু শেষ করি, যতক্ষণ তদন্ত না হবে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো অভিযুক্ত। জি, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ যাদেরকে চিহ্নিত করেছে, সেইখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোন একজন নেতা কর্মীকে অভিযুক্ত। আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে দুজন আছে বলে আমরা নানা সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গাতে অভিযোগ পাচ্ছি, মূলধারার গণমাধ্যমেও দেখেছি। আমরা একদম নিশ্চিত করে সেদিন থেকেই বলেছি, আজকে আরো একবার বলছি, যদি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য যে কোনো সংগঠনে যে কোনো ব্যক্তি জড়িত থাকবে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেটা আমি আজকে আরও একবার নিশ্চিত করলাম। সে যে কোনো সংগঠনের হোক, আমাদের এত মানে যিনি হত্যা করবেন এবং সেটা একটা একজন রাজনৈতিক কর্মীকে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন কর্মীকে, তার প্রতি আমাদের কোনো দায় এবং দরদ নেই, এটি স্পষ্ট। মানে এই ক্যাম্পাসগুলোতে এই অস্থিরতা থাকবে, একজন আরেকজনকে মারবে, বিচার হবে, তদন্ত হবে। ওভারঅল শিক্ষাঙ্গনের অস্থিরতাটা কমছে না কেন? মানে 8 মাসে ধরেন অনেক কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, মূল দলের রাজনীতি স্বাভাবিক হচ্ছে, সংস্কার কমিশনগুলো গঠিত হলো, অথচ যেখান থেকে এই আন্দোলনের উদ্ভব, যে আন্দোলনের সবচেয়ে বেশি সুফল যাদের পাওয়ার কথা ছিল, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আরো স্পষ্ট করলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো কত শতাংশ পেল সুবিধা বা কত স্বাভাবিক হলো? এতগুলো সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে পারেনি। এইটি অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি একজন ছাত্র এবং ছাত্র রাজনীতি করা ব্যক্তি হিসেবে এটি নিন্দা জানাতে চাই যে এতগুলো সংস্কার কমিশন হলো, এত কিছু নিয়ে কথা হলো, স্থানীয় সরকার, নারী, বহু কিছুই তো হলো, গত 9 মাসে বহু কিছুই হলো, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারলো না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা শুধু এই অস্থিরতা না, আমরা দেখলাম যে পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন করছে, আবার তাদের বিরুদ্ধে বুয়েটের শিক্ষার্থীরা ভিন্ন কথা বলছে। একটা সমাধানে তো আসতে হবে। পলিটেকনিকের শিক্ষার্থীরাও আমাদের ভাই, বুয়েটের শিক্ষার্থীরা কিংবা অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও আমাদের ভাই, কিন্তু এরকম অস্থিরতা কি টিকে থাকবে? শুধু এই একটা না, আরও নানা রকমের সমস্যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে জড়িত। গত 9 মাসে আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন দেখলাম না। এইরকম বাজেভাবে ক্যাম্পাসগুলো চলতে পারে না। ছাত্রদল বলছে তাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলা হয়, একই জিনিস তো আমিও বলতে পারি, একই জিনিস শিবিরের যিনি আছেন তিনি বলতে পারেন, কিন্তু এরকম করে কি ক্যাম্পাসগুলো চলবে? জাহিদুল ইসলাম পারভেজ মারা গেলেন, কুয়েটের শিক্ষার্থীরা গত 50 থেকে 56 ঘন্টা ধরে তারা অনশনে আছেন। এরকম করে বাংলাদেশের শিক্ষাঙ্গন চলতে পারে না। এরকম করে যদি বাংলাদেশের শিক্ষাঙ্গন চলে, এবং আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন, তিনি গিয়ে ছাত্রদেরকে অনশন ভাঙার কথা বলে এসছেন, কিন্তু ছাত্রদের যে দাবি তা নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেন নাই। আমি একটু আইনের কথা তিনি বলেছেন, আমি একটু বলতে চাই, কুয়েটের যে আইন, সেই আইনের 10(1) অনুচ্ছেদে এই কথা স্পষ্ট বলা আছে যে যদি চান তাকে রাষ্ট্রপতি সরিয়ে দিতে পারেন ভিসিকে, কোনো কারণ দেখানো ছাড়া। কিন্তু তিনি আমাদেরকে আইন দেখাচ্ছেন না, নির্বাহী আদেশ তো অবশ্যই পারেন, রাষ্ট্রপতি যে কাউকে সরাতে পারেন, সেটি তিনি বলছেন না। তো এই যে বারবার শিক্ষাঙ্গনের অবস্থা খারাপ হচ্ছে, ছাত্ররা পড়ালেখা ছেড়ে, টেবিল ছেড়ে আন্দোলনে যেতে হচ্ছে, এরকম করে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, ছাত্রের জীবন চলতে পারে না। সুতরাং আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কমিশন তো অনেক কিছু হলো, ছাত্ররাই তো এই অভ্যুত্থানটা করলো, আপনাদেরকে তো ছাত্ররাই ক্ষমতায় বসাইলো, এই ছাত্রদের জন্য কিছু একটা করেন, শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন, ছাত্রদের থেকে মতামত নেন, ছাত্র সংগঠনগুলো আছে তাদের থেকে মতামত নেন, কালচারাল অর্গানাইজেশন আছে তাদের থেকে মতামত নেন, এটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন, ছাত্রদের জন্য কিছু একটা হলে করেন। সাদ্দাম, আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন, আপনারা কি কুয়েটে ছাত্র রাজনীতি চান কি চান না, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিক্ষা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের গত 8-9 মাসের যে কার্যক্রম, সেটাতে আপনারা কতখানি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না হন, তাহলে সেই দাবি এই 9 মাসেও আপনারা কেউ তুললেন না কেন? জি, এখানে দুইটা বিষয় একটু আগে বলে নিতে চাই। নাসির সাহেব বললেন যে শিবিরের গোপন কমিটি কুয়েটে আছে নাকি। তো 5 আগস্টের পরে যেহেতু ফরমালি প্রতিষ্ঠান থেকেই কুয়েটে কমিটি বা কোনো রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, সেখানে ছাত্র শিবির কোনো কমিটি দেয়নি।
কমিটি থাকলে গোপন কমিটি ছাত্র দলের থাকতে পারে, কারণ 5 আগস্টের পরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা ছাত্র দলের মাধ্যমে ঘটনার সূত্রপাত, সুতরাং গোপন কমিটি তাদের থাকতে পারে। এই বিষয়টা ওই যে চালিয়ে দেওয়ার প্রবণতা থেকে তিনি বলছেন। পারভেজ হত্যাকাণ্ডের ব্যাপারটা পারভেজ হত্যাকাণ্ডের ব্যাপারে ছাত্র শিবিরের পক্ষ থেকে একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি শাখার যে কমিটি রয়েছে সেই কমিটি একেবারে ডাইরেক্ট চলে গিয়েছে, তারা প্রশাসনের কাছে গিয়ে এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেছে। ভাই হয়তো এটা খেয়াল করেনি। ছাত্র রাজনীতি কুয়েটে আছে থাকবে কি থাকবে না এই ব্যাপারে আমাদের পরিষ্কার মত হচ্ছে প্রতিটা ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি থাকা উচিত এবং কোন ক্যাম্পাসে কি ধরনের প্রবলেমের কারণে এটা থাকছে না এই ব্যাপারগুলোতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের একটা কমিটি করে যাচাই বাছাই করা উচিত, একটা নীতিমালা থাকা উচিত। এই নীতিমালার অধীনে পড়লে ছাত্র রাজনীতি করতে পারবা না, কিন্তু এভাবে নিষিদ্ধ রাখার পক্ষে আমরা কোনোদিনই না। একটা ছাত্র সংগঠন কখনোই চাইবে না যে একটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকুক। আর শিক্ষা সংস্কার কমিশনের ব্যাপারে তো আমরা দাবি জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি। 5 আগস্টের পরে আমাদের সংবাদ সম্মেলন যে কয়টা আমরা করেছি বারবার দাবি উত্থাপন করার চেষ্টা করেছি শিক্ষা সংস্কার করাটা খুবই জরুরি এবং শিক্ষার কাঠামো যে পলিটেকনিক ছাত্র এবং বিএসসির বিশেষ করে বুয়েট বা রুয়েট চুয়েটের ছাত্রদের মধ্যে যে কৃষি তারপর নার্স সব জায়গায় ডিপ্লোমা ভার্সেস বিএসসির একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এখানে তারা যে দাবিগুলো করছে 10ম গ্রেডের চাকরির একটা বিষয়, এইটা নিয়ে যখন আমরা বসেছিলাম একটা কমিটি তাদেরকে নিয়ে কথাগুলো শুনলাম, এই প্রবলেমটা অনেক ডিপে চলে গিয়েছে। কারো কথা শুনলে অন্য পক্ষ আমরণ অন্বেষণ করবে, মিছিল মিটিং করবে, দাবি মানবে না। এই বিষয়টা একটা এমন একটা অবস্থা যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বিএসসি পাস করে 82টা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করে ছাত্ররা বের হয়, বিগত কয়েক বছরে 3000ও সার্কুলার হয়নি। তো 10ম গ্রেডের চাকরিতে এখন বাধ্য হয়ে রুয়েট থেকে পাস করে একটা ছাত্র আবেদন করছে যা পলিটিক্যাল ছাত্রতা মানছে না। সরকারের ভূমিকা কি কিভাবে দেখেন? শিক্ষা নিয়ে যে কাজ হলো নাকি আপনারা এই সরকারের সমালোচনা করতে ভয় পান নাকি সরকারের অংশ হয়ে গেলেন একেবারে? না, আমরা তো আজকেও একটা স্টেটমেন্ট দিয়েছি। সরকারের যখনই কোনো বিষয় দেখছি দুর্বলতা আমরা বলার চেষ্টা করছি, বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছি, শিক্ষাঙ্গনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা মনে করছি যে সরকার শিক্ষা ক্ষেত্রে এই সংস্কারের ক্ষেত্রে প্রচণ্ড রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের উচিত ছিল 5 আগস্টের পরে যেখান থেকে আন্দোলনের উৎপত্তিটা হয়েছে সেই ক্যাম্পাসকে কেন্দ্র করে সংস্কার কমিশনটা খুব দ্রুত হবে এবং এই সংস্কার কমিশন প্রতিটা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য কার্যকর একটা নীতিমালা প্রণয়ন করবে। সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এই কাজটা করলে আরো বেশি সুন্দর হতো, সহজ হতো। জি, আমি আপনার কাছেই ফিরতে চাই। ধরেন আপনাদের সিট দখল নিয়ে ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, আপনার যদি মনে থাকে এমসি কলেজে, নিশ্চয়ই সেটি মনে আছে আপনার? না, এমন কোন আগের ঘটনা 5 আগস্টের পরেই, এখনই না, খুব রিসেন্টলি না। প্রশ্ন হচ্ছে ধরেন ছাত্রলীগ যে সমস্ত কর্মকাণ্ড করত একই ধরনের কর্মকাণ্ড এখন অন্য ছাত্র সংগঠনগুলোও করছে। যেমন নাটোরে যে ঘটনাটি ঘটলো, নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মীকে অটোরিকশায় উপর নিয়ে প্রকাশ্যে, এটা নিঃসন্দেহে আইনগতভাবে তাদের বিচার হওয়া উচিত এবং সেটি সরকার করবে। ফলে এইটা যখন করেন তখন কি ক্যাম্পাসে আসলে আমরা যে কি বলি একটা রাজনীতি বান্ধব পরিবেশ কোনো ক্যাম্পাসে থাকার সুযোগ আছে? সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক ফিরছে একটু পরে। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টায়। নুরুল ইসলাম সাদ্দাম, আপনার কাছে ছোট করে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং ছাত্র শিবিরের সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, এই দাবি আপনারা করেছেন। সেই সাথে আপনারা বলছেন জামাত নেতা এটিএম আজহারের মুক্তিও দাবি করেছেন। এখন এটা কি এক ধরনের লেজুর ভিত্তি হলো? কারণ জামাত এবং ছাত্র শিবির বরাবরই বলে আসছিল তারা দুইটা স্বাধীন সংগঠন, এমনকি জামাতের অনেকে, ছাত্র শিবিরের অনেকে জামাত করেনও না, যে কারণে একটা নতুন দলও তারা বা একটা প্ল্যাটফর্মও করলেন। এখানে আমরা দাবিতে স্পষ্টভাবে লিখেছি এটিএম আজহার ছিলেন মূলত ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। সেই হিসেবে ইসলামী ছাত্র শিবির তার মুক্তি দাবি করেছে, এর আগেও কর্মসূচি ঘোষণা করেছে এবং জামাত ইসলামের এটিএম আজহার সাহেবের বর্তমানে কোনো পদ নেই, তিনি জামাত ইসলামের প্রাক্তন দায়িত্বশীল ছিলেন। তো সেই হিসেবে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি, এই হিসেবে আমরা দেখেছি অন্য রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মামলার আসামিরা বের হয়ে যাচ্ছেন, কিন্তু এটিএম আজহার ভাইয়ের উপরে যে জুলুম করা হয়েছে এটা জুডিশিয়াল একটা কিলিং বলা চলে। এর আগে এই আদালতেই রায় হয়ে অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে, যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে। সুতরাং এটিএম আজহার ভাইয়ের ব্যাপারগুলোতে ইনজাস্টিস করছে বর্তমান গভর্নমেন্ট বা আইন মন্ত্রণালয়। আমরা এর দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার জন্য বলছি। 9 মাস লাগলো কেন ভাই?
এইটা তো গভর্নমেন্ট ভালো বলতে পারবে। আমরা আইনগত দাবি জানাইতে 9 মাস লাগলো না, আমরা দাবি তো এর আগে কর্মসূচি করেছি, রাস্তায় টানা কর্মসূচি করেছি আমরা, সেটা 5 আগস্টের পরেই অন্তত 4-5টা কর্মসূচি আমরা করেছি। অনলাইনে আমরা দাবি জানিয়েছি, সে আইন মন্ত্রণালয়ের মন্ত্রী মানে উপদেষ্টার সাথে দেখা করে আমরা বলেছি, কিন্তু এই বিষয়গুলো তারা আইনের ফাঁক ফোকর দেখিয়ে দীর্ঘসূত্রিতা করছে। এবং বরাবরই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা বলছি আইনগতভাবেই যদি এটা সমাধান করা হয় এটাকে প্রায়োরিটি লিস্টে রেখে অবশ্যই সমাধান করা উচিত। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিবির কতক্ষণে আশাবাদী? ইসলামী ছাত্র শিবির মনে করছে যে দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি রিসেন্টলি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সফর করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরদের সাথে দেখা করেছি, প্রক্টোরিয়াল বডির সাথে কথা বলেছি, তারাও আশ্বাস দিয়েছেন। তারা ইতিমধ্যে আপনি জানেন রাকসুর রোডম্যাপ দেওয়া হয়েছে, জুনের মাঝামাঝি সময় অর্থাৎ 3য় ও 4র্থ সপ্তাহের মাঝামাঝি সময় নির্বাচন তারা করবে। তারা নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করে দিয়েছেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন গঠন করবে ডাকসু। সামগ্রিকভাবে আমরা আশা করছি রাকসুরও প্রশাসন চেষ্টা করছে নীতিমালা যেটা রয়েছে এটা সামগ্রিকভাবে একটু সংশোধন করে হলেও দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কথা বলেছি, সেখানেও ছাত্রদের পক্ষ থেকে দাবি উঠেছে মূলত ছাত্র সংসদ নির্বাচনটা খুব দ্রুত হয়ে যাওয়া উচিত। তো আমাদের ধারণা বা সংগঠনের পক্ষ থেকে আমরা বারবারই বলছি ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব দ্রুত হওয়া উচিত এবং ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করুন এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই ছাত্র সংসদ নির্বাচন বা নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমার হাতে একদম কম সময়। জাহিদ হাসান, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনাদের অবস্থান কি, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরেন মানে বাংলাদেশের বাস্তবতায় রাজনীতি থাকবে আর সেখানে লেজুর ভিত্তি থাকবে না, কারণ ছাত্র রাজনীতির সঙ্গে টাকা ক্ষমতা অনেক কিছু জড়িত। ধরেন এখন হয়তো আপনি এটা ফিল করছেন না, কারণ এখন যিনি সরকার প্রধান তিনি বলেছিলেন যে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্ট, এবং যাদের কথা বলেছেন আপনারা তাদের উত্তরাধিকার বা সেই সংগঠনেরই আরেকটা রূপ। ফলে বিড়াল থাকলে লেজ থাকবেন এরকমটা প্রত্যাশা করা কতখানি যৌক্তিক? আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি যে বাংলাদেশের বাস্তবতায় কখনো ছিল না বলে যে এটি করা যাবে না আমরা এমনটি মনে করি না। আমরা জুলাই যে ঝুঁকি নিয়েছি সেই ঝুঁকি আরও একবার নিয়ে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই দৃষ্টান্তটি স্থাপন করতে চাই। এটি হলো প্রথম প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নের আনসার, প্রথম প্রশ্নের আছে আনসার দেখুন, আমরা ইন্ডিভিজুয়ালি এবং 26শে ফেব্রুয়ারি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের পরেও অফিসিয়ালি আনঅফিসিয়ালি বারবার বলেছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচন না দেওয়ার অনেকগুলো সমস্যা আছে। না দেওয়ার ফলে যেটা হয় বিভিন্ন রকমের মানুষ বিভিন্নভাবে এসে উড়ে এসে জুড়ে বসে বলেন আমরাই ছাত্র প্রতিনিধি। এখন আপনি ছাত্র প্রতিনিধি, আপনাকে ছাত্র প্রতিনিধি কে বানাইছে, মানে কোত্থেকে এসছেন? আপনাকে একটা সংগঠন তার নেতা বানায়, প্রত্যেকটি সংগঠন তার নিজের মতো করে নেতা বানায়। ছাত্রদল তারেক রহমান সাহেব নেতা বানান, শিবির তাদের মতো করে নেতা নির্বাচন করেন, আমরা আমাদের মতো করে আমাদের ফোরামে কথা বলে নেতা নির্বাচন করি। ছাত্রদের নেতা কে? সেটা হয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এই জন্য ছাত্র সংসদ নির্বাচন জরুরি। দ্বিতীয়ত আমরা মনে করছি গণ অভ্যুত্থানের পরে আমরা এখন যে ঐতিহাসিক মুহূর্ত পার করছি ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই নেতৃত্বকে বিকাশ করবার জন্য এবং সামনের বাংলাদেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য, সামনের বাংলাদেশের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদটি খুবই জরুরি। এবং সর্বশেষ এই যে শিক্ষাঙ্গনে অস্থিরতা, এই অস্থিরতা কমানোর জন্য ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আমাদের যেটি এখন বিগ কনসার্ন সেটি হচ্ছে এইরকম যে দিনে দিনে শিক্ষাঙ্গন অস্থিতিশীল হয়ে উঠছে। আমরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বাজে কিলিংয়ের ঘটনা দেখেছি, এরপরে কুয়েটের ঘটনাটি এখন বিগ কনসার্ন। এইরকম করে যদি শিক্ষাঙ্গনগুলো অস্থির হতে থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা সেটা আমরা সংশয় প্রকাশ করছি। একই সঙ্গে আমরা যেটি দেখছি ছাত্রদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক দলগুলো এসে গণ অভ্যুত্থান সফল করেছে সেই সকল রাজনৈতিক নেতৃত্বের মুখে শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় নির্বাচনের কথা দেখছি। আমি কোনো একজন রাজনীতিবিদকে, প্রবীণ রাজনীতিবিদকে দায়িত্ব নিয়ে এই কথা বলতে শুনিনি যে এই ছাত্রদের মাধ্যমে আমরা নেতৃত্ব নিয়ে গণ অভ্যুত্থান সফল করেছি, সুতরাং ছাত্রদের ছাত্র সংসদ নির্বাচন দাও, এই কথা জোর দিয়ে কাউকে বলতে দেখিনি। এই প্রবীণ রাজনীতিবিদদের প্রতি আমি হতাশা প্রকাশ করছি, তাদেরকে আহ্বান জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন, এইগুলোর আগে আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য সরকারকে তাগাদা দেন। জি জি নাসির, আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্নটা ছিল নাটোরের ঘটনাটাই। আমরা জানি ছাত্রদল কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে গেল 15 বছর। ফলে ধরেন আপনারা এখনো ক্ষমতায় আসেননি, নাটোরের যে ঘটনা ঘটলো আইনি প্রক্রিয়ায় না গিয়ে যেটা করলেন সেটা ভালো উদাহরণ হলো কিনা ছাত্র দলের মতো একটি
পুরনো সংগঠনের জন্য সেটি একটি জায়গা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা আসলে ছাত্র সংসদ নির্বাচন কতখানি চান, তৃতীয়ত হচ্ছে যে অভ্যন্তরীণ কোন্দলে 5 আগস্টের পরে ছাত্র দলের 5 জন নেতাকর্মী মারা গেছেন, অন্য কোনো ঘটনায় আপনাদেরকে সোচ্চার হতে দেখিনি, পারভেজ হত্যার ঘটনায় আপনারা খানিকটা প্রতিবাদ মুখর হলেন, সেটা নিঃসন্দেহে ভালো, কিন্তু অন্যগুলো কেন এড়িয়ে গেলেন? উনি যদি আগে এগুলো উত্তরগুলো দিন। আমরা নাটোরের ঘটনা এটি দুঃখজনক বটে, সাথে একটু যোগও করতে হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কয়টি সাংগঠনিক ইউনিট রয়েছে, আমাদের প্রায় 130টির মতো এখন, সেখানে নাটোরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতে গত 15.5 বছর। কিন্তু তার বিপরীতে যে ঘটনা ঘটেছে এটি খুবই দুঃখজনক। এই জন্য আমরা ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি, আমাদের দল ব্যবস্থা নিতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা নিজেরাও মনে করেছি তাগিদ থেকে। সেখানে আমরা তাদের কমিটি বিলুপ্ত করেছি, তাদেরকে ডেকে এনে এর জবাব চেয়েছি। কিন্তু ঘটনার এর পিছনে আপনি জানেন নাটোরে খুবই খারাপ ভয়াবহ অবস্থা ঘটেছে, ওনারা সবাই জানেন, কিন্তু তার বিপরীতে এরকম আচরণ কোনোভাবে কাম্য নয়। আর একটি ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্পষ্টত খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা দাবি করেছি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সংস্কারের পলিসির বিষয়ে আমরা লিখিত জানিয়েছি, এবং বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠন তাদের লিখিত সংস্কার বিষয়ে লিখিত আবেদন করেছে। আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর এই যে লিখিত প্রস্তাবনাগুলো অত্যন্ত যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন, মানে জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারাও ছাত্র সংসদ নির্বাচন চান? আগে এবং পরে এটি খুব বেশি মুখ্য নয়। আমাদের যেটি মনে হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন এটি বিশ্ববিদ্যালয়গুলো করবে, তারা যখন মনে করবে যে সামগ্রিকভাবে সব থেকে ভালো সময় শিক্ষার্থীদের জন্য যেটি সবচেয়ে কল্যাণকর, তারা এটি মনে করবে। আর জাতীয় সংসদ বাংলাদেশের যেটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইতিমধ্যে আমাদের দল তো এই বিষয়ে বক্তব্য দিয়েছে। আর আপনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে বেসরকারি অভ্যন্তরীণ বিষয়ে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে 5টি ঘটনা নয়, আমরা জানি কয়েকটি ঘটনা ঘটেছে, মানে 5 জন নেতাকর্মী মারা গেছেন। সেটি যেহেতু এটি একটি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আমরা চেষ্টা করছি। বিভিন্ন সময় দেখা যায় বড় দলগুলোর মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবে কাম্য নয়, আমরা এগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আরেকটি ঘটনা আপনি বলেছেন যে জাহিদুল ইসলাম পারভেজের ঘটনায় আমরা সোচ্চার থেকেছি, কিন্তু অন্য কোনো ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সেই বিষয়ে আমরা সোচ্চার ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতাকর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনায় কিন্তু আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু আপনি দেখেছেন জাহিদুল ইসলাম পারভেজের ঘটনায় কিন্তু বাংলাদেশের অন্য ছাত্র সংগঠনগুলোর সেরকম ভূমিকা কিন্তু আপনি দেখেন নাই। এই ঘটনা যদি উল্টো ঘটতো, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে ঘটতো, তাহলে আপনি কিন্তু এক ধরনের সোচ্চার দেখতেন, মব তৈরি হতো, প্রোপাগান্ডা তৈরি করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হতো। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জাহিদুল ইসলাম পারভেজের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোভান নিয়াজ, তুষার এবং মিয়াজি যে জড়িত ছিলেন সুস্পষ্টভাবে, সেই বিষয়ে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যেরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি খুবই দুঃখজনক। এবং আমরা মনে করছি যে, বা আমি গণমাধ্যমে বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্বে আমরা জুলাই এবং আগস্টে আন্দোলন করেছি, এবং 5 তারিখের পরে এই প্ল্যাটফর্মটিকে যেভাবে একটি বিভিন্ন মানুষের লোভের কারণে এই প্ল্যাটফর্মটি বারবার বিতর্কিত হচ্ছে, আমরা খুব মনে করছি এই প্ল্যাটফর্মটির এখন আর কোনো দরকার নেই, এটি একটি অভিভাবক শূন্য অবস্থায় রয়েছে। এবং তারা যে বিবৃতি দিয়েছে আপত্তিকরভাবে এটি প্রত্যাখ্যান করেছে, তাদের জড়িত থাকার বিষয়ে আমরা সেটিও প্রত্যাখ্যান করছি। এবং আপনি দেখেছেন যে যেই 2 জন জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সুতরাং এই প্ল্যাটফর্মটি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই, এটি অনতিবিলম্বে যুক্ত করতে চাই। আমরা এখনো এই ব্যাপারটি নিয়ে নিশ্চিত নই, যেহেতু কোনো তদন্ত রিপোর্ট হাতে আসেনি যে এই 2 জন ব্যক্তি আপনার ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনি এখনো অন করেন। আমি জাস্ট একটা কোশ্চেন করতে চাই যে এটাই আমার ছাত্র সংগঠন হিসেবে না, একটা সম্পূরক প্রশ্ন হিসেবে, যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মী একটি কিলিংয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে এই সংগঠনটিকে বা এই প্ল্যাটফর্মটিকে বিলুপ্ত করতে এবং তাদেরকে অভিযোগ শুনতে বলা হয়, নিজেদের অন্তর্কন্দরে 5 জন নেতা নিহত হওয়ার পরে ছাত্রদল কেন বাংলাদেশে রাজনীতি করবে? তাদেরকে কি যুক্তি হতে পারে না? এই যে 2 জনকে অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? বা এটি কে দেখতেছে? এখন আমরা তো দেখছি না, মানে তার অভিভাবককে সেটা জানতে চেয়েছেন। জি, অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, ধন্যবাদ জাহিদ হাসান এবং ধন্যবাদ নুরুল ইসলাম সাদ্দাম আমাদের
সঙ্গে যুক্ত ছিলেন আপনারা। দর্শক ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকুক বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ।